নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো, প্রত্যেকের ফাইনাল এক্সাম আর 1 মাস মতো তোমাদের পড়তে হবে অবশ্যই। এবং তোমাদের মধ্যে যারা বেঙ্গলি নিয়ে পিজি করছো তাদের জন্য আজ এই ভিডিওটি। তোমাদের 4th পেপার যেটা রয়েছে সেই পেপারটি নিয়ে আজ একটু আলোচনা করব এবং একটি গল্প নিয়েও আলোচনা করব। তোমাদের মোট উপন্যাস রয়েছে 5টি, গল্প রয়েছে 15টি। পড়া প্রচুর, হ্যাঁ, প্রচুর পড়তে হবে, গল্পগুলি পড়তে হবে। বিশেষত আমি বলবো, এত বড় সিলেবাস কমপ্লিট করা যেহেতু সম্ভব নয়, বা এত গল্পের সমস্তটা পড়া, এত উপন্যাসের সমস্তটা পড়া সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে তোমরা বেছে নাও, উপন্যাসগুলি সবকটি পড়ো। গল্পগুলি যে রয়েছে 15টি গল্পের মধ্যে তোমরা বেছে নাও যে কোনো 7 থেকে 8টি গল্প, সেই গল্পগুলি ভালো করে পড়ো। আমি কিছু গল্পের নাম বলছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলিতে দেখা গেছে যে এই গল্পগুলি থেকে কিন্তু প্রশ্ন এসেছে বারবার। প্রথম ক্ষুদিত পাষাণ, দ্বিতীয় হালদার গোষ্ঠী, তৃতীয় অপরূপের রাস, নেক্সট রস, ডোমের চিতা, কুষ্ঠরোগীর বউ, সংকেত, রেকর্ড, শহীদের মা। এই গল্পগুলি ভালো করে পড়ো। তাহলে আমি মোট কটি গল্প দিলাম দেখো। ক্ষুদিত পাষাণ 1, হালদার গোষ্ঠী 2, অপরূপের রাস 3, রস 4, ডোমের চিতা 5, কুষ্ঠরোগীর বউ 6, সংকেত 7, রেকর্ড 8, শহীদের মা 9। এই কটি গল্প পড়ো আর জাতুরধানটা একটু দেখে রাখতে পারো। যে কোনো 7 থেকে 8টি গল্প পড়ো। আমি এতগুলি দিলাম, তার মধ্যে থেকেও তোমাদের যদি মনে হয় যে এই গল্পগুলি কঠিন লাগছে, তার মধ্যে থেকে 2টো বাদ দিয়ে দাও। 8টি গল্প তোমরা মোট পড়ো, তাহলেও তোমরা অনেক অনেক কমন পাবে। আচ্ছা, আজ একটু আমি রস গল্পটি নিয়ে আলোচনা করব। নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্পটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যদি তোমরা সওদাগর যে সিনেমাটি রয়েছে হিন্দি, অমিতাভ বচ্চন এবং নতুন ছিল, নতুন নায়িকার নাম, পুরনো নায়িকা নিশ্চয়ই জানো। এই যে সিনেমাটি, সেটি যদি একটু দেখো মন দিয়ে, তাহলেই এই গল্পটি পড়া হয়ে যাবে। এই গল্পটির ওপর ভিত্তি করেই সওদাগর সিনেমাটি বানানো হয়েছে। রস গল্পের মূল চরিত্র 3টি। কারা কারা? গাজী মোতালেব, যার ভূমিকায় অভিনয় করেছিল অমিতাভ বচ্চন, মাজু খাতুন, যার ভূমিকায় অভিনয় করেছিল নূতন, আরেকজন রয়েছে সেটা হলো তোমার ফুলবানু। ওই নায়িকার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো উনি অমিতাভ বচ্চনের নেক্সট স্ত্রী হিসেবে অভিনয় করেছে। এবার গল্পটি সারাংশটা আমি তবু একটু বলে দিচ্ছি, শোনো। মোতালেব যে আছে, ঠিক আছে, সে একজন খেজুর রস বিক্রেতা প্রথম অবস্থায়, তার পরবর্তীতে সে গুড় বিক্রেতা। এবার খেজুর রস থেকে আয় তেমন হতো না বিক্রি করে, গুড় বানালে তা থেকে বেশি আয় হতো। উনি শীতকালে, ঠিক আছে, শীতকালে উনি রস নামাতো গাছ থেকে এবং সেই রস বিক্রি করতো। 25-26 বছরের একজন যুবক, তার স্ত্রী গত 1 বছর আগে মারা গেছেন। আচ্ছা, মাজু খাতুন যে রয়েছে সেও বিধবা নারী, ঠিক আছে। তার স্বামীর নাম হলো তোমার রাজেক মুধার, সে বিধবা স্ত্রী তার। আচ্ছা, এই রাজেক মুধারের কাছ থেকেই তোমার মোতালেব রস কিভাবে গাছ কেটে নামাতে হয় সেটা শিখেছিল। এবার যেহেতু পূর্ব পরিচিত ছিল, একই গায়ে বাস করত, সেই কারণে মাজু খাতুনের থেকে সে পরবর্তীতে গুড় তৈরি করিয়ে সেই গুড় বিক্রি করত বাজারে। এবার ফুলবানু যে রয়েছে, এলেম শেখের মেয়ে, সেই ফুলবানুকে মোতালেবের খুব পছন্দ।
মোতালেবের বরাবরই সুন্দরী মেয়েদের দিকে, সুন্দরী বউদের দিকে নজর। তো তাকে পছন্দ, তাকে সে বিয়ে করতে চায়। এবার এলেম শেখ তার কাছ থেকে 5 কুড়ি টাকা অর্থাৎ 100 টাকা দাবি করেছে ফুলবানুকে বিয়ে করার্থে। তাদের মধ্যে একটি রীতি প্রচলিত ছিল যে মেয়ের বাবাকে পণ দিতে হয় ছেলের বাড়ির পক্ষ থেকে, এবং তার পরিবর্তে সে তার মেয়েকে বিয়ে করতে পারে। এইবার তোমার ফুলবানুকে পছন্দ, কিন্তু সেই টাকা তোমার মোতালেবের কাছে নেই। এবার মোতালেব সেই টাকা আয় করবার জন্য স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে, টাকা সঞ্চয়ের কথা চিন্তা করে মাজু খাতুনকে বিয়ে করে। ঠিক আছে, মাজু খাতুনকে দিয়ে সে গুড় তৈরি করিয়ে সেই গুড় বিক্রি করে টাকা সঞ্চয় করে ফুলবানুকে সে বিয়ে করবে। এখানে তাহলে চরিত্র উঠে আসলো, মোতালেবের চরিত্র বোঝাই গেল কেমন। আচ্ছা, আমার কাছ থেকে যারা নোট নিয়েছো তারা নিশ্চয়ই পড়ে দেখেছো যে আমি সম্পূর্ণটা পয়েন্ট করে করে সুন্দর করে লিখে দিয়েছি। এবার মাজু খাতুনকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে করলো। বিয়ে করে শীতের মরশুমে সে ভালো উপার্জন করলো, এবং মাজু খাতুন তার সাথে থাকাকালীনই সে এলেম শেখকে গিয়ে 50টা টাকা দিল সেই উপার্জনের থেকে, এবং তাকে বলল এটা অগ্রিম দিয়ে গেলাম আপনার মেয়ের জন্য। এবার যখন নাকি এলেম শেখ বলল সতীনের ঘরে আমি কেন মেয়েকে দেব, তখন মোতালেব বলল শীতের মরশুমও শেষ, আমার ঘরে মাজু খাতুনের দিনও শেষ। অর্থাৎ মাজু খাতুনকে সে এই শীতকালটা চলে গেলেই তালাক দিয়ে দেবে এবং ফুলবানুকে বিয়ে করবে। এবার এলেম শেখ একটু অর্থলোভী বলতে পারো, সেই কারণে সে 50টা টাকা অগ্রিম নিয়ে নিল। এবার শীতের মরশুম শেষে মাজু খাতুনকে মোতালেব চরিত্রহীনতার বদনাম দিয়ে তাড়িয়ে দিল। যাবার সময় মাজু খাতুন বলে গেল যে তোমার রূপটাই সুন্দর, তোমার মনটা সুন্দর না মতি মিয়া। তো এইবার মাজু খাতুন চলে গেল। মাজু খাতুন চলে গিয়ে সেই আবার তার বরের যে পুরনো ঘর, ভাঙাচোরা ঘর, সেখানে গিয়েই মানে আগের স্বামী ভাঙাচোরা ঘরে গিয়েই থাকতে শুরু করলো। কিন্তু তার অতি কষ্টে দিন যাচ্ছিল, এই প্রতারণার আগুনটা তার মন থেকে নিভছিল না। এবার মোতালেব বিয়ে করলো ফুলবানুকে। বিয়ে করে তারা সুখে শান্তিতে সংসার করছে, শীতকাল তো চলেই গেছে। খুব কি বলবো, এখানে যেহেতু গল্পের নাম রস, প্রেমের সঙ্গেও রসের একটা সম্পর্ক আছে, বা প্রেমকেও রস হিসেবে কিছু কিছু সময় আমরা উল্লিখিত করে থাকি। তো রসের আলাপ, ভালোবাসা, সম্পর্ক, এই ব্যাপারগুলি দুই স্বামী স্ত্রীর মধ্যে ফুলবানু এবং তোমার মোতালেবের মধ্যে চলতে থাকে। ভালোই কাটছিল দিনগুলি। আর অপরদিকে মাজু খাতুনের দিনগুলি খুব কষ্টে যাচ্ছিল, তার কারণ এক তো তার মধ্যে একটা কষ্ট, এভাবে সে প্রতারণার শিকার হলো, দ্বিতীয়ত একাকী জীবন, তৃতীয়ত তার স্মৃতিগুলি মনে পড়ছিল মোতালেবের সাথে। আচ্ছা, এবার তোমার শীতের মরশুম শেষ হওয়ার সাথে সাথে রস সে আনা শুরু করলো, খেজুর গাছের রস কেটে আনা শুরু করলো। ফুলবানু কাজে অত দক্ষ নয়, ঠিক আছে, সে অতটা সংসারীও নয়, তার আগেও একবার বিয়ে হয়েছিল এবং সে সংসার করতে পারেনি। এবার রস জাল দিয়ে গুড় বানাতে হবে, সেই ক্ষেত্রে তোমার ফুলবানু অতটা পটু নয়, কিন্তু যেই পটুতা ছিল তোমার ইয়ের মধ্যে, কি বলে, মাজু খাতুনের মধ্যে। মাজু খাতুন প্রচণ্ডই পটু ছিল এবং দক্ষ হাতে সে গুড় বানাতো, সেই গুড় বাজারে বেশি দামে বিক্রি হতো। এই কারণেই কিন্তু মোতালেব বিয়ে করেছিল মাজু খাতুনকে। এবার ভালো মতন সে গুড় বানাতে পারে না ফুলবানু, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে। তার তৈরি গুড় বাজারে সেইভাবে বিক্রি হয় না, বিক্রি হলেও দাম কম পায়, একবার যে নেয় দ্বিতীয়বার সে আর নেয় না। এই করে করে দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়, এবং এমনও দিন যায় যেখানে নাকি ফুলবানুকে মোতালেব ধরে পেটায়। আর অপরদিকে মাজু খাতুনের যে ভাসুর ছিল, সে মাজু খাতুনের এই দুর্দশা দেখে কষ্ট পায় এবং তাকে
একজন ভালো ব্যক্তির সাথে, নাসের নামের একজন ভালো ব্যক্তির সাথে, যার স্ত্রী মারা গেছে এবং কিছু ছেলে মেয়ে রয়েছে, তার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সেই সময় মাজু খাতুন একটাই কথা বলে যে তার বয়স কত, কারণ যৌবনে তার বিশ্বাস নেই, অর্থাৎ কম বয়সী ছেলেদের প্রতি তার বিশ্বাস নেই। আর সে রসের কারবারই নয় তো। দেখো, এই যে কথাটি বা এই যে বিষয়টি, কেন গল্পটির নাম রস হলো, আশা করি এই বিষয়গুলি আলোচনা করলেই বোঝা যাবে। তো এইবার সে তখন উত্তর দিল যে না, সে একজন তোমার মাঝি এবং অন্যান্য সময় সে অন্যান্য কাজ করে। তার সাথে বিয়ের ব্যবস্থা হলো এবং বিয়ে করে সে অন্য গায়ে চলে গেল। সেই সময় মোতালেব বলে আপদ গেল। আচ্ছা, এবার মোতালেব আর ফুলবানুর মধ্যে তো একটা দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়েইছে। এবার ফুলবানুর বাবা তার মেয়েকে এই অবস্থায় বা এই ধরনের যে দ্বন্দ্বের পরিবেশ সেটা জানার পরে আসে এবং মেয়ে তার সাথে চলে যেতে চাইলে বাবা তাকে রেখে যায়, কারণ এর আগেও একবার তার সংসার এভাবে নষ্ট হয়েছে। তাই সে চায় না লোকের কাছে তার আবারও সম্মান নষ্ট হোক। এরপর ফুলবানু থেকে যায়, কিন্তু সে ভালো গুড় তৈরি করতে পারে না। দিনের পর দিন এভাবে যখন নাকি মোতালেব ব্যবসায় ডুবে যাচ্ছিল এবং তার গুড়ের বদনাম হচ্ছিল, বাজারে তার বদনাম হচ্ছিল, সেই সময় সে ঘটনাক্রমে নাসেরের সাথে, অর্থাৎ মাজু বিবির বর্তমান যে স্বামী, তার সাথে যোগাযোগ হয়, তার সাথে সম্পর্ক হয় এবং মোতালেব আরও খাতির করতে চায় যাতে মাজু খাতুনকে তার এই দুর্দশার ব্যাপারটা তার মাধ্যমে জানাতে পারে, তার স্বামীর মাধ্যমে। সেই সূত্রে সে দুশের তোমার গুড় বা কিছু গুড় উপহার হিসেবে পাঠিয়ে দেয় নাসেরের ছেলেমেয়েকে দেওয়ার জন্য। নাসের গিয়ে দেয় এবং নাসের সমস্তটাই জানতো মাজু খাতুনের বিষয়ে। তখন মাজু খাতুন রাগারাগি করে কেন সে এই গুড় বাড়িতে আনলো এই বিষয়টা নিয়ে। আচ্ছা, এরপর একদিন মোতালেব নিজে কিছু রস, খেজুর রস নিয়ে গিয়ে মাজু খাতুনের বাড়িতে যায় এবং তার স্বামীকে ডাকে। তার স্বামী বাইরে আসে, কিন্তু ঘটনাক্রমে ভেতর থেকেই মাজু খাতুন বুঝতে পারে যে মোতালেব এসেছে এবং তাকে অনেকগুলি কথা শোনায়, যে লজ্জা নেই বা এই সমস্ত বিষয়গুলি শোনায়। সে যা করেছে তার সাথে এই বিষয়গুলিকে কেন্দ্র করেই কিছু কথা শোনায়। সেই কথাগুলি মোতালেব বাইরে থেকেই শুনতে পায়। আচ্ছা, শুনতে পাওয়ার পর তবু সে দাঁড়িয়ে থাকে এবং শেষ পর্যন্ত তাকে শুনিয়ে জোরে জোরে তার স্বামীকে বলে, এই রসগুলি আমি খাবার জন্য দিইনি, আমাকে যাতে কিছু গুড় বানিয়ে দেয় আপনার বিবি, আমি বাজারে বিক্রি করব, আমার বদনাম ঘুচাবো। এই হলো গল্প। কিচ্ছু না, গল্পটি আমি বললাম, তবু আরও ভালো করে বোঝার জন্য এই যে বললাম সওদাগর সিনেমা অবশ্যই দেখবে, তাহলে গোটা গল্পটা তোমাদের মাথায় ঢুকে যাবে এবং প্রশ্নগুলির উত্তর লিখতে পারবে। শুধু মনে রাখবে চরিত্রগুলির নাম, অবশ্যই চরিত্রগুলির নাম ভালো করে মুখস্থ করবে, তাহলেই দেখবে ওই সিনেমাটা দেখার পর বা আমি যা বললাম তার ভিত্তিতে তোমরা এই গল্পের থেকে প্রশ্ন আসলে লিখতে পারবে। এবং কিছু তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, কিছু গুরুত্বপূর্ণ যে লাইনগুলি সেগুলো দাগিয়ে রাখবে, সেই লাইনগুলি তুলে দিয়েও কোয়েশ্চেন হয়। আর যারা আমার কাছ থেকে নোট নিয়েছো তারা তো জানোই আমি লাইনগুলি কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের জন্য তুলে তুলে দিই। এই গল্প আমি চেষ্টা করব তোমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ গল্প এবং উপন্যাস নিয়ে আলোচনা করবার। সঙ্গে থাকো। যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ, লাইক করে দাও, কমেন্ট করো। আর যারা নোট কিনতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, আমি লিংক দিয়ে দেব, যুক্ত হও এবং পার্সোনালি আমাকে মেসেজ করে নোট নিয়ে নিতে পারো। খুব কম মূল্যেই আমি দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে প্রত্যেকে পড়তে পারো এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। ধন্যবাদ।